ব্যবসায়ীদের বিরোধিতার মুখেই চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে বর্ধিত মাশুল আদায় কার্যকর হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সেবার মান না বাড়িয়ে নতুন মাশুল রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে বাড়বে বিভিন্ন পণ্যের দাম। যদিও প্রায় ৪০ বছর পর এই মাশুল বৃদ্ধিকে যৌক্তিক বলছে বন্দর কর্তৃপক্ষ। গত জুলাই মাসে চট্টগ্রাম বন্দরে গড়ে ৪১% বর্ধিত মাশুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এতে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা। গত মাসে নৌ উপদেষ্টা ব্যবসায়ীদের দাবির মুখে ১ মাসের জন্য স্থগিত করলেও বুধবার থেকে বর্ধিত মাশুল আদায় শুরু করেছে কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এসব মাশুল আদায় হবে যথারীতি ডলারে, তাই ডলারের দামের সাথে সেবার দাম ওঠানামা করবে। আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এভাবে মাশুল বাড়ানো ঠিক হয়নি। সেবার মান না বাড়িয়ে মাশুল বাড়ানোকে অযৌক্তিক বলছেন তারা। আমাদের যে কার্যক্রম সেটা যদি আন্তর্জাতিক মানের হয়, আমরা আন্তর্জাতিক মানের চার্জ দিতেই হবে, সেটাই হলো বাস্তবতা। কিন্তু সেই পর্যায়ে আমরা গেছি কিনা, আর এরকম একটা বাড়িয়ে দেওয়ার প্রপার সময় এটা হয়েছে কিনা, এইটা একটু বিবেচনা করা প্রয়োজন। সেই বর্ধিতকরণের পক্ষে যে একদম ছিলাম না তা না, তবে আমরা চেয়েছিলাম 10 থেকে 15% এটা বর্ধিত করা হোক একেবারে সর্বসাকুল্যে। কিন্তু যে হারে বাড়ানো হয়েছে এটার একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের আমদানি এবং রপ্তানি পড়বেই। বন্দর কর্তৃপক্ষ বলছে, ১৯৮৬ সালের পর এবারই মাশুল বাড়ানো হয়েছে। মাঝখানে ২০১৩ সালে উদ্যোগ নিয়েও বাড়ানো যায়নি। বর্ধিত মাশুল প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন বন্দরের তুলনায় কম। ভোগ্যপণ্যের বাজারে এই মাশুল প্রভাব ফেলবে না বলেও মনে করছেন তারা। এখন সেটা দাঁড়িয়েছে এই নতুন ট্যারিফে 0.44, অর্থাৎ মাত্র 12 পয়সা বাড়িয়েছে পার কেজিতে, যেটা ভোক্তা পর্যায়ে কোনো রকম প্রভাব ফেলবে না। এদিকে নতুন মাশুল স্থগিত ও বাতিল করতে সংশ্লিষ্ট ৩ মন্ত্রণালয় ও বন্দর চেয়ারম্যানের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে বন্দর ব্যবহারকারী ও বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি। অন্যথায় হাইকোর্টে রিট সহ আইনগত পদক্ষেপ নেবার ঘোষণা তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রী চাপ সামলাতে রোববার থেকে বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। নতুন সূচিতে শুক্রবার বেলা ৩টার পরিবর্তে ২:৩০টায় চালু হবে মেট্রো রেল। নভেম্বর থেকে বাড়বে ট্রেনের ট্রিপের সংখ্যাও। চালুর পর থেকে রাজধানীবাসীর কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে গড়ে ৪ লাখের বেশি যাত্রী। যাত্রীর চাপ বাড়ায় ট্রেন চলাচলের সময় বৃদ্ধির দাবি ছিল অনেকদিন ধরেই। সেই দাবি মেনেই বাড়ানো হচ্ছে সময়। রোববার থেকে উত্তরা স্টেশন থেকে চলাচল শুরু হবে সকাল 6:30টায়, আর মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 10টা 10 মিনিটে। নতুন সূচিতে সেবার মান ও যাত্রী বাড়বে বলে আশা মেট্রো রেল কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে উচ্ছ্বাসিত যাত্রীরা। তাদের মতে ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। আমার মনে হয় যতদূর সম্ভব বাকি এমআরটি লাইনগুলো যদি ধরতে পারে, কাজ শুরু করতে পারে, তাহলে আমাদের মেট্রোর অ্যাকচুয়াল ফ্যাসিলিটিটা পাওয়া যাবে। সময় কমিয়ে দেওয়াতে, ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়াতে আমরা যাত্রীরা অবশ্যই সুবিধা পাচ্ছি এবং আমাদের অনেক ঝক্কি ঝামেলা, কেওয়াস, ট্রাফিক জ্যাম এগুলো এড়ানো সম্ভব হচ্ছে। মেট্রো রেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা ডিএমটিসিএল এর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতে মেট্রো রেল স্টেশনে চালু হবে বিপণী বিতান। উত্তরা থেকে মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে 33টি দোকান। পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। ট্রেনের ভেতরে চলবে ডিজিটাল বিজ্ঞাপন। বাণিজ্যিকভাবে মেট্রো স্টেশন ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে ৪ লাখের বেশি যাত্রী। এ রুটে স্টেশন রয়েছে 17টি। স্টেশনে চালু হয়েছে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ। এবার কেনাকাটারও সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ডিএমটিসিএল বলছে, শিগগিরই মেট্রো স্টেশনে দোকান বরাদ্দ দেয়া হবে। তবে কেউ গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করতে পারবে না। আমরা চাবো উইদিন 3 to 4 মান্থ যেন ওরা রেডি করে, যেটাই যে পারপাসে নিবে রেডি করে যাতে যাত্রী সেবা আরম্ভ করতে পারে বছর প্রথম নেক্সট ইয়ারে। স্টেশনে আমরা যাচ্ছি ফুড ভেন্ডিং মেশিনের জন্য, অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে ফুড ভেন্ডিং মেশিন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
তাদের মতে নিত্যপণ্যের দোকান হলে কেনাকাটাও করা যাবে। মেট্রো রেলে আমরা চলাফেরা করি, সময়টা বাঁচে। এখন এখানে যদি কিছু খাবার কেনাকাটা করার মতন অপশন থাকে আরও ভালো হবে। আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারলাম, প্রয়োজনে কিছু কিনে বাসায় নিয়ে যেতে পারলাম। মেট্রো রেল আমাদের জন্য একটা আশীর্বাদ। এই আশীর্বাদকে যথাযোগ্য ব্যবহার করার মাধ্যমে নাগরিক জীবনকে আরও সুন্দর সুশৃঙ্খল করার জন্য সরকারকে অবশ্যই আন্তরিক হওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে দোকান চালু হলে মেট্রো স্টেশনগুলো যাতে অপরিষ্কার না হয় সেদিকে যাত্রীদের সতর্ক থাকতে হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিদেশিদের কারণে জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি। বুধবার রাজধানীতে বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন খাতে কাজ করতে আসেন বিভিন্ন দেশের নাগরিকরা, যার পরিসংখ্যান নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা। কর্মরত বিদেশিদের নিয়মের মধ্যে আনতে চলতি মাস থেকে কাজ এবং নিরাপত্তা ছাড় অনলাইন প্রক্রিয়ায় নিয়ে আসতে চায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মতবিনিময়ে বিডা চেয়ারম্যান বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় কম থাকায় নানা জটিলতা তৈরি হয়, তাই পুরো প্রক্রিয়াকে শৃঙ্খলায় আনতে ভিসা নীতিমালা করা হচ্ছে। আমরা চেষ্টা করব যে সবাই একসাথে যাতে কাজ করি, প্রবলেমগুলো রিজলভ করতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম মেক শিওর করি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা খুবই ভালোভাবে সার্ভ করা হয়। চেয়ারম্যান আরও জানান, বিদেশিরা কাজ শেষে যেন নির্ধারিত সময়ে নিজ দেশে ফেরত যায় সেটাও নজরে রাখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন নেই এমন বিদেশি কর্মীদের কাজের অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। ভিসার যে নীতিমালা সেটা নিয়ে তো একটা বড় কাজ হচ্ছে, এবং সেটা হয়ে গেলে আমি আশা করছি যে এই যে সমস্যাগুলো তৈরি হয় আসলে, যে একজন বিজনেস ভিসা এসে তারপরে কাজ করা শুরু করে দিলেন, আমাদের একটা জিনিস খুব ক্লিয়ার থাকা দরকার, সেটা আমি বিডার পক্ষ থেকে বলছি, মানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ক্ষেত্রে মানে জাতীয় নিরাপত্তার ব্যাপারে কিন্তু কোনো আপোষ নাই। কাজের অনুমতি পাওয়া বিদেশিদের জন্য ভালো কর্মপরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দেন বিডা চেয়ারম্যান। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব সংগ্রহে গতি আনার এবং করের আওতা বাড়াতে 12টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কাঠামো অনুযায়ী 3 ধাপে 5টি নতুন ভ্যাট কমিশনারেট, 4টি নতুন কাস্টমস হাউস এবং 3টি বিশেষায়িত দপ্তর গঠন করা হবে। একই সাথে বিদ্যমান কমিশনারেট ও কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনালে কাস্টমস কার্যক্রম এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা ইউনিটের বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নতুন ইউনিটগুলোতে 373টি ক্যাডার পদসহ মোট 3597টি নতুন পদ তৈরি করা হয়েছে। এনবিআর বলছে, এই পদক্ষেপের ফলে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে, কর সংগ্রহ প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং কর জিডিপি অনুপাত বাড়বে। চলতি অর্থবছর শেষে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে 4.9%, কমবে মূল্যস্ফীতিও। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 3.8%। তবে চলতি অর্থবছরে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। জুনে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে 5.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। তবে 3 মাস পর পূর্বাভাস কমিয়েছে সংস্থাটি, যদিও এর কারণ উল্লেখ করা হয়নি। সংস্থাটি বলছে, 2030 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে 6.5%, আর এবছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে 3.2%। এখন থেকে স্টক এক্সচেঞ্জের সুপারিশে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চূড়ান্ত অনুমোদন দেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ বিধিমালা 2025-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেয় কমিশন। এটি জনমত যাচাইয়ের জন্য বিএসইসির ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। নতুন বিধিমালা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে আইপিওর চূড়ান্ত অনুমোদন দেবে বিএসইসি। ফলে আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। নতুন বিধিমালার মাধ্যমে আইপিও মূল্য নির্ধারণ বা প্রাইসিংয়ের উন্নতি হবে, যা ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। এতে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলে আশা করছে
বিএসইসি। দেশের বাজারে চলতি মাসে ষষ্ঠবারের মতো বাড়ল স্বর্ণের দাম। সবশেষ মঙ্গলবার ভরিতে ২,৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম রেকর্ড ২,১৬,৩৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুসের বিজ্ঞপ্তিতে বরাবরের মতোই স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণকে দায়ী করা হয়েছে। চলতি মাসে ৬ দফা স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। তার মধ্যে গত ৭ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকার মাইল ফলকে পৌঁছায়। অথচ ২ বছর আগে দেশে স্বর্ণের দাম ছিল ১ লাখ টাকা ভরি। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ভালো মানের ১ ভরি রূপার দাম এখন ৬,২০৫ টাকা। এদিকে আন্তর্জাতিক বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। বুধবার আউন্স প্রতি মূল্যমান এই ধাতুটির দাম ছাড়িয়েছে $৪,১০০। বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে এবছর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর নতুন পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও চলতি বছর G7 দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে যুক্তরাজ্যের। তবে বাড়তি জ্বালানি বিলের কারণে যুক্তরাজ্যে 2025 ও 26 সালে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি হবে বলেও ভবিষ্যৎবাণী করেছে সংস্থাটি। IMF বলছে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে অন্যান্য দেশের অর্থনীতি চাপে পড়লেও যুক্তরাজ্যের অর্থনীতি তুলনামূলকভাবে ভালোভাবে টিকে আছে। এছাড়া যুক্তরাজ্যের মাথাপিছু অর্থনৈতিক উৎপাদন এবছর মাত্র 0.4% এবং 2026 সালে 0.5% বাড়বে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসসির প্রধান সূচক কমেছে 80.75 পয়েন্ট। শেয়ার দর কমেছে 82 ভাগের বেশি কোম্পানির। একই সাথে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 119 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 180 পয়েন্টের বেশি। বুধবার দিনের শুরু থেকেই কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে 5 পয়েন্ট বাড়লেও এরপর সূচকের বড় পতন শুরু হয়। দিন শেষে DSEX সূচক 80.75 পয়েন্ট কমে অবস্থান করছে 5116 পয়েন্টে। মূল্যসূচকের সাথে ডিএসইতে আগের দিনের চেয়ে 119 কোটি টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেন হয়েছে 487 কোটি 62 লাখ টাকা। হাত বদলে অংশে নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 33টি প্রতিষ্ঠানের, কমেছে 328টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় ডোমিনেজ স্টিল এবং তৃতীয় অবস্থানে আছে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে আইসিবি ইসলামিক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ইউনিয়ন ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে জিআইবি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 180.13 পয়েন্ট কমে অবস্থান করছে 14,493 পয়েন্টে। লেনদেন হয়েছে 14 কোটি 4 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষকের পাশাপাশি ধান কাটায় ব্যস্ত শ্রমিকেরা। ভালো ফলনে কৃষকরা খুশি, তবে দাম নিয়ে আছে শঙ্কা। ধানের জমিতে এখন আলু ও ভুট্টা চাষ শুরু করেছেন কৃষকেরা। রোপা আমন কৃষকের জন্য লাভজনক ফসল বলছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁওয়ে আমন ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। ধান কাটা মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে শ্রমিকদেরও। ধান কেটে সেগুলো মেশিনে কিংবা হাতে মাড়াই করার পর বিক্রি করছেন কৃষক। বাজারে প্রতিমন কাঁচা ধান 900 থেকে 950 আর শুকনো ধান 1100 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফলন ভালো হলেও দাম কম বলছেন তারা। এটা 33 শতকে আমরা মনে করেন প্রায় 25 থেকে 30 মন হয়। 30 থেকে 35 মন ধান হচ্ছে বিঘায়। তো সার বীজ ভালো দিচ্ছে। এই পোকার আক্রমণ, বিষের দাম বেশি, সারের দাম বেশি, ওই হিসাবে আল্লাহ ফলন তো ভালোই দিয়ে, কিন্তু দাম হিসাবে পোষায় না। উৎপাদন ভালো হওয়ায় ধানের জন্য বেশ পরিচিতি আছে এই জেলার। ধানের পরই রবি শস্য রোপণ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকের জন্য লাভজনক একটা ফসল এবং হচ্ছে যে সেই জমিগুলোতেই সম্ভব যে জমিগুলোতে
রবি শস্য করা সম্ভব, আগাম রবি শস্য, মানে এই জমিগুলো তুলনামূলকভাবে একটু উঁচু হয়, অন্য আমন জমির তুলনায় এগুলো একটু উঁচু হয় এবং এই আমন আবাদে কিন্তু কৃষকের খরচও কম। চলতি মৌসুমে জেলার 1,37,300 হেক্টর জমিতে চাষ হয়েছে আমন ধান। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,30,400 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীতে কোটি কোটি টাকায় নির্মিত একাধিক ব্রিজ পড়ে আছে ব্যবহার অনুপযোগী হয়ে। শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে সেগুলো এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। বিগত সরকারের আমলে লুটপাটের জন্যই অপরিকল্পিতভাবে এসব ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ জেলাবাসীর। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্মকর্তারা। পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার সীমান্তে বেড়ের ধন নদীর ওপর সেতুটি নির্মাণে খরচ 6,32 লাখ টাকা। মূল কাঠামো তৈরি হলেও 2 বছরে হয়নি সংযোগ সড়ক। ছাত্র জনতার আন্দোলনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ আছে কাজ। একই অবস্থা সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের নির্মিত সেতুটির। 2,04 লাখ টাকার সেতুটির কাজ বন্ধ 1 বছর ধরে। এছাড়া কোনো সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহারের অনুপযোগী। এমন আরও অনেক সেতু পড়ে আছে জেলাতে। আমরা ওভার যাইতে পারি না, গুড়াঘাট যাইতে না। ওই ব্রিজটা একটা ভাঙ্গা ব্রিজ আছে, হেড দিয়ে অনেক মানুষ পড়িয়া অনেক ঠ্যাং ঠ্যাং ভাঙছে। এখন খুব কষ্টে আছি আমরা। গাড়ি পল্টি খায়, প্যাসেঞ্জার সমস্যা হয়, এরপরে আমাদের গাড়ির পার্টসপাতি ভাঙে। প্রতিনিয়ত আর কি একজনের পর একজন হাত পা কেটে যাচ্ছে। তো আমরা চাইতেছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি হোক। এ বিষয়ে এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। 20-21 অর্থবর্ষে টেন্ডার হয়ে ঠিকাদার সিলেকশন হয় পটুয়াখালী মহিউদ্দিনের নামে। সেই কাজটা স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়েছে, তবে অ্যাপ্রোচের কাজটা প্রায় 1 বছর থেকে বন্ধ ছিল। মূলত ওই যে 5 আগস্টের পরে ঠিকাদার পালায়ে থাকা অবস্থায় এই কারণে বন্ধ ছিল। স্থাপনাগুলোকে চলাচল উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।